আচ্ছা, so, গত 2 দিন আমরা যেগুলো দেখছিলাম সেটা হচ্ছে হলো যদি স্কয়ার কলাম থাকে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে ফুটিং ডিজাইন করতে হয়, বা রেক্টেঙ্গুলার কলাম যদি থাকে সেই ক্ষেত্রে কিভাবে ফুটিং ডিজাইন করতে হয়। তো ফুটিং ডিজাইন বলতে আমি যেটা বেসিক্যালি মিন করতেছি যে আইসোলেটেড ফুটিং কিভাবে আমরা ডিজাইন করব, তো সেটা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। তো আজকে আমি বেসিক্যালি দেখাবো হচ্ছিল রেক্টেঙ্গুলার কলাম। কিন্তু তাতে যাওয়ার আগে আমি ছোট একটা জিনিস একটু তোমাদেরকে বলে দেই, যেটা আমি তোমাদেরকে নিজে করতে বলবো। সো জিনিসটা হচ্ছে হলো যে আমাদের যদি স্কোয়ার কলাম থাকে বা রেক্টেঙ্গুলার কলাম থাকে তাহলে তো আমরা আসলে ডিজাইন এখন করতে পারবো ফুটিং। কিন্তু যদি কোনো কারণে আমাদের সার্কুলার কলাম থাকে সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে ডিজাইন করব, তো সেই জিনিসটা আমি একটু দেখাতে চাচ্ছি এখানে। তো এই ক্ষেত্রে জেনারেলি যেটা হয় যে অ্যাকচুয়াল কন্ডিশনে আমাদের সার্কুলার একটা কলাম থাকে, সেটার ক্ষেত্রে নিচে আমাকে একটা ফুটিং জেনারেট করতে হবে বা ডিজাইন করতে হবে। তো সেই ফুটিং ডিজাইনের ক্ষেত্রে আমরা কিভাবে করব? ফুটিং ডিজাইনের যত প্রসিডিউর আছে সবই মোটামুটি একই, শুধুমাত্র আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হলো যে এই যে একটা কি বলে সার্কুলার কলাম আছে, এটাকে আমি রিপ্লেস করব হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট ক্রস সেকশন দিয়ে, যেটার হবে হচ্ছে একটা স্কোয়ার কলাম। তো এরকম একটা স্কোয়ার কলাম দিয়ে এটাকে রিপ্লেস করতে হবে, রিপ্লেস করে তারপরে আমাকে ফুটিং ডিজাইন করতে হবে। এটা হচ্ছে জাস্ট গ্রস আইডিয়া যে সার্কুলার কলাম থাকলে তার ইকুইভ্যালেন্ট একটা ক্রস সেকশন আমাকে বের করতে হবে স্কোয়ার কলামের। তো কিভাবে করব, যে এইখানে যে কলামের এরিয়া আছে সেম এরিয়ার এখানে একটা কলাম চিন্তা করব যে স্কোয়ার কলাম। সেই ক্ষেত্রে এরিয়া অফ কলাম যেটা আছে, যে সার্কুলার কলামের এরিয়া এবং হচ্ছে হলো স্কোয়ার কলামটার এরিয়া, দুটার এরিয়া সেম হবে। তো আমাদের যদি ডি জানা থাকে যে সার্কুলার কলামটার ডাইমেনশন কত, আমরা ইজিলি এখান থেকে সিটা ক্যালকুলেট করতে পারবো। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করব সি। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট যে স্কোয়ার কলামটা আছে তার ডাইমেনশন। সো এই ইকুইভ্যালেন্ট স্কোয়ার যখন আমরা বের করতে পারবো, তারপরে আমরা বাদ বাকি যে ক্যালকুলেশনগুলো আমরা জেনারেলি যেটা করি, যে এরিয়া বের করার ক্ষেত্রে এরিয়া বের করি, ফুটিং এরিয়া যেটা সেটা হচ্ছে হলো ডেপথ অফ ফুটিং চিন্তা করি, আর হচ্ছে হলো রিইনফোর্সমেন্ট, ফ্লেক্সারাল যে রিইনফোর্সমেন্ট আছে সেটা বের করি। তো সেটা বের করতে গেলে আমাদের যা যা প্রয়োজন হয় আর কি, যে আমরা একটা ক্রিটিক্যাল সেকশন বের করি হচ্ছে হলো ওয়ান ওয়ে শেয়ারের জন্য। জেনারেলি সেটা আমাদের ফেস থেকে হচ্ছে হলো ডি বাই কত ডিস্টেন্সে বলো তো, সরি কলামের ফেস থেকে D/2 ডি বাই টু, শিওর? আচ্ছা, ওয়ান ওয়ের জন্য ডি ডিস্টেন্সে জেনারেলি আমরা নেই, আর যখন এটা পাঞ্চিং শেয়ারের জন্য হয় সেটা হচ্ছে হলো ডি বাই টুতে হয়। সো এই সেকশনগুলো নিব, আর এটা হচ্ছে হলো ফ্লেক্সারাল যেই মোমেন্ট আমরা ক্যালকুলেট করি তার জন্য যে ক্রিটিক্যাল সেকশন। মানে ক্রিটিক্যাল সেকশনগুলো যখন আমরা বের করব শুধুমাত্র, তখন আমাদের এই ইকুইভ্যালেন্ট স্কোয়ার কলামটা ইউজ করতে হয়। আর বাকি যত ক্যালকুলেশন আছে সেগুলো তো বুঝতেই পারতেছো যে একই হবে, শুধুমাত্র আমাদেরকে কনভার্টটা করে নিতে হবে। তো এটা হচ্ছিল সার্কুলার কলামের ক্ষেত্রে আমাদের এটা করতে হবে। তো এটা কি মানে আইডিয়াটা বুঝতে পারছো সবাই? আমরা ম্যাথ দেখবো, সো আইডিয়াটা বোঝা গেছে? আচ্ছা, জি স্যার। যদি বুঝো তাহলে আমরা একটু ম্যাথটায় যাই। ম্যাথটা আমি করাবো না, কারণ সিঙ্গেল ফুটিং অলরেডি আমি তোমাদের করাইছি। সো ওইটারই আমি জাস্ট ট্রাই করছি যে তোমাদেরকে এখানে দেওয়ার জন্য, তোমরা এটা আশা করি নিজেরাই করতে পারবা। সো এখানে প্রবলেম 3 যেটা আছে, প্রবলেম 3টাকে আমি একটু নিজের মতো মডিফাই করছি, যে একটা সার্কুলার কলাম সেটা হচ্ছিল 20 ইঞ্চি ডায়া। তো এটাকে সাপোর্ট করতে হবে হচ্ছিল 225 কিপ আর হচ্ছিল 175 কিপ লোড। তো এক্ষেত্রে ফুটিং এর যে ডেপথ আছে বেস পর্যন্ত সেটা 5 ফিট দেওয়া আছে, আর 125 পিএসএফ হচ্ছে হলো আমাদের ইউনিট ওয়েটে দেওয়া আছে। আমাদের যেটা করতে হবে এই ফুটিংটাকে ডিজাইন করতে হবে। তো
তো ফুটিং ডিজাইনের ক্ষেত্রে আমার প্রথম যে কাজটা, এডিশনাল কাজ আমি যদি বলতে চাই, যে প্রথমে আমাকে এরিয়া অফ দ্য সার্কুলার কলাম যেটা, সেটা বের করে নিতে হবে। সেটা বের করে তার ইকুইভ্যালেন্ট সাইজ অফ স্কোয়ার কলাম কত হবে, 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। এটাকে জাস্ট রুট ওভার যদি করো অ্যাপ্রক্সিমেটলি 18 বাই 18 আসে। তো এই 18 বাই 18 ইঞ্চ পর্যন্ত যদি বের করতে পারো, এটা একটা স্কোয়ার কলামের প্রবলেম হয়ে যাচ্ছে। এরপরে যেই জিনিসগুলো, সেটা তোমাদের প্রবলেম নাম্বার 1 যেটা আমি করাইছি, বেসিক্যালি সেটাই, যে স্কোয়ার কলামের ক্ষেত্রে আমাদের ফুটিং এর এরিয়া বের করতে হবে। তো বি বের করতে হবে, তোমার ফুটিং এর যে ডাইমেনশনটা আছে, এদিকে হচ্ছিল বি বা এল যেটাই ধরো, যেহেতু স্কোয়ার ফুটিং আমরা করতেছি, আমরা সেই ক্ষেত্রে হচ্ছিল স্কোয়ার সাইজ নিলাম। তারপর কিউ ইউ বের করা, ডি অ্যাসিউম করা, এই জিনিসগুলো অ্যাজ ইট ইজ তোমরা আগের 2টা দিনও আমরা যেগুলো দেখলাম, সো সিমিলার জিনিসগুলো আমাদেরকে করতে হবে। তারপরে তোমার পাঞ্চিং শেয়ার চেক দিবা, বিম শেয়ার চেক দিবা, দেন হচ্ছিল ফ্লেক্সারের জন্য ডিজাইন করবা। তো এটা মোটামুটি একই টাইপের জিনিস, একই অঙ্ক, আগে যে অঙ্কটা করানো হয়েছে সেই একই অঙ্ক, জাস্ট এডিশনাল এই 2টা লাইন হচ্ছিল এটার সাথে অ্যাড হবে। তো এটা তোমরা নিজেরা বাসায় দেখলেই বুঝতে পারবা। তো আজকে আমার মেইন যেটা টার্গেট, সেটা হলো যে রেক্টেঙ্গুলার কলাম কিভাবে ডিজাইন করে সেটা আগে দেখা। তো রেক্টেঙ্গুলার ডিজাইনের আগে আমি একটু রেক্টেঙ্গুলার কলাম নিয়ে কথা বলতে চাচ্ছি। তোমাদের এখানে দেখবা যে একটা স্লাইড আছে, যে রিইনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউশন, যেটা আমি আগে স্কিপ করছিলাম। আচ্ছা, এখন রেক্টেঙ্গুলার যখন আমরা বলবো যে একটা ফুটিং রেক্টেঙ্গুলার, গতকালকেও আমরা যখন দেখলাম, আমরা রেক্টেঙ্গুলার একটা ফুটিং করছিলাম, কিন্তু কত ফিট মনে আছে? গতদিন যেটা ডিজাইন করলাম 10.5 ইন্টু হচ্ছিল 9.75 ফিট, এরকম ছিল যে ডাইমেনশন গুলো। তার মানে খুব বেশি আসলে ওই রকম রেক্টেঙ্গুলার না, ঠিক আছে? তো এখন স্পেশালি যেটাকে আমরা রেক্টেঙ্গুলার ফুটিং বলবো, সেগুলোর ক্ষেত্রে জেনারেলি এল বাই বি রেশিও যেটা, তার মানে এটা হচ্ছিল এল টোটাল লেন্থ, আর এদিকে বি, এটা 2 এর চেয়ে বড় হতে পারবে না রেক্টেঙ্গুলার ফুটিং এর ক্ষেত্রে। এক্স্যাক্টলি অথবা 2 করতে পারো, কিন্তু 2 এর চেয়ে অত বেশি হবে না। তো এই ক্ষেত্রে আসলে এটার যে লোড ক্যারিং ক্যাপাসিটি এবং লোড ডিস্ট্রিবিউশনটা, এটা সিঙ্গেল কলাম থেকে একটু ভিন্ন হয়। ভিন্নটা কিরকম হয়? সো এইটা যদি আমার কলাম হয়, তো কলাম থেকে আমরা জানি যখন লোডটা যাবে, নিচের যে স্ল্যাবের পোর্শনটা, এটা আসলে লোড ডিস্ট্রিবিউট করবে বোথ ডিরেকশনে, লোড ডিস্ট্রিবিউট করবে। এখন তোমরা একটু যদি ভালো করে চিন্তা করে দেখো, যে এই যে ফুটিংটা আছে, ফুটিংটাকে আমি চিন্তা করলাম অনেকটা এই টাইপের একটা বিম, উল্টাভাবে চিন্তা করলাম, যে এটা হচ্ছিল কলামের যে অংশটা, আর এটা হচ্ছিল এরকম নিচ থেকে লোড আসতেছে। আমি জেনারেলি যেভাবে আমরা নর্মালি বিম থাকে এরকম চিন্তা করলাম। এখন একটু ভালো করে চিন্তা করে বলো তো, যেটা তো সাপোর্ট একটাই, তাই না? সাপোর্টটা এখানে, যখন এই ডিরেকশনে লোড যাবে কি কি হবে, বা মোমেন্টের ভ্যালু যখন আমরা বের করব তখন কি কি হবে? আমরা মোমেন্ট যখন বের করি, একটা ক্রিটিক্যাল সেকশন নেই এই জায়গায়, আর একটা ক্রিটিক্যাল সেকশন নেই এই জায়গায়, যে কলামের ফেসে। তো এই ক্ষেত্রে যেটা হয়, যে প্রতিটা সেকশনে তার মোমেন্ট জেনারেট করে। তো এখানে দেখো, যখন এই মোমেন্টের জন্য আমরা রিইনফোর্সমেন্ট দিব, রিইনফোর্সমেন্টটা জেনারেলি এই ডিরেকশনে এইভাবে দিতে হবে। এই ডিরেকশনের জন্য, লং ডিরেকশনের জন্য যখন রিইনফোর্সমেন্টটা দিব, তো এইখানে সাপোর্ট থেকে, এই সাপোর্টের মিড থেকে চিন্তা করো যে এই দিকের দূরত্ব এবং এই দিকের দূরত্ব রিজনেবল, মোটামুটি কম, কিন্তু একইভাবে যদি চিন্তা করি এই সাপোর্টটা থেকে এই জায়গার ডিস্টেন্সগুলো কিন্তু অনেক বেশি, ঠিক আছে? তো যখন লোড ট্রান্সফার হয়, ঠিক আছে, লোডটা ট্রান্সফার যখন হয়, দেখা যায় যে সাপোর্টের কাছাকাছি বেশি লোড ট্রান্সফার হয়। তার মানে যখন শর্ট ডিরেকশনের তুমি রিইনফোর্সমেন্ট ডিজাইন করবা, যখন এরকম শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্টটা ডিজাইন করবা, তো এই যে রিইনফোর্সমেন্ট এখানে তুমি দিচ্ছ, আমরা জেনারেলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিই
সব রিইনফোর্সমেন্ট গুলাকে, যেটা সেন্টার বাই সেন্টার স্পেসিং আমরা করি, ঠিক আছে? তো দেখা যায় যে লং ডিরেকশনের রিইনফোর্সমেন্ট যেটা, এটা হচ্ছে হলো আমাদের লং ডিরেকশনের রিইনফোর্সমেন্ট, আর এটা হচ্ছে হলো শর্ট ডিরেকশন। যখন লং ডিরেকশনের রিইনফোর্সমেন্ট দেই তখন আমরা মোটামুটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিই। আমি এগুলো একটু ইরেজ করে ফেলি। তো জেনারেলি যেটা দেখা যায় যে লং ডিরেকশনের যখন রিইনফোর্সমেন্ট দেই সেটা হচ্ছে হলো আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিই, এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিই, কারণ সব জায়গা থেকে লোড ট্রান্সফারটা মোটামুটি সমান ধরা হচ্ছে, যে এখানে সব জায়গা কন্ট্রিবিউট করবে লোড ট্রান্সফার করার ক্ষেত্রে। কিন্তু যখন আমরা শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্টটাকে ইন্ডিকেট করতে যাই, শর্ট ডিরেকশনের ক্ষেত্রে রেক্টেঙ্গুলার কলামে জেনারেলি যেটা ধরা হয় যে এই ফুটিংটার উইডথ যতটুকু আছে সেই উইডথ হিসাবে আমরা এই যে জায়গাটা হ্যাচ করা আছে এই জায়গাটাতে একটা লার্জ পার্সেন্টেজ অফ লোড ক্যারি করে। তার মানে লোড যখন ট্রান্সফার হবে সাপোর্টের খুব কাছাকাছি সে আসলে লোডটাকে ট্রান্সফার করতে পারবে। সো এই জায়গাগুলো, যে এই জায়গাটা হ্যাচ করা নাই, এই জায়গাগুলো খুব বেশি কন্ট্রিবিউট করতে পারবে না, যার কারণে যেটা হয় যে এই যে ব্যান্ডটা আছে এই ব্যান্ডের মধ্যে বেশি পরিমাণ রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। আর এই ব্যান্ডের যে বাইরে আছে বাইরে হয়তো তুমি রিলেটিভলি কম রিইনফোর্সমেন্ট দিবা। আমি যদি এখানে চিন্তা করি এখানে রিইনফোর্সমেন্টটা রিলেটিভলি কম দিতে হয়, কারণ আমরা ধরে নেই যে যখন লোড ট্রান্সফার হবে এই যে ব্যান্ড উইডথ যেটাকে বলতেছে, তার মানে তার উইডথের সমান যে জায়গাটা, এই জায়গাতেই মোমেন্ট বেশি জেনারেট করে, এই জায়গাতে খুব বেশি মোমেন্ট জেনারেট করে না লেন্থের দিকে যখন আমরা শর্ট ডিরেকশনে যে রিইনফোর্সমেন্টটা যখন চিন্তা করব। তো এই চিন্তা থেকে আসলে এই যে হ্যাচ করা অংশটা শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট মোটামুটি এদিকে বেশি দেওয়া হয়, আর যখন তুমি ব্যান্ডউইডথের বাইরে যাবা এদিকে হচ্ছে হলো কিছুটা কম দেওয়া হয়। তো এটা হচ্ছে হলো রেক্ট্যাঙ্গুলার যখন ডিজাইন করবা, ফুটিং যখন ডিজাইন করবা তখন একটা ইম্পর্টেন্ট আসপেক্ট যে আমাদেরকে রিইনফোর্সমেন্টের যে ডিটেইলিংটা আছে সেই ক্ষেত্রে আমাদেরকে এই কাজটা করতে হবে। তো মেইন আইডিয়াটা কি বুঝতে পারছো এখানে? না বুঝলে বলো, কোনো সমস্যা নাই, কনফিউশন থাকলে বলো। আমি যে কথাগুলো বললাম এগুলো সব এখানে লেখা আছে, এগুলো তোমরা পরে পড়লে বুঝবা। এখন যদি মেইন আইডিয়াটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলো। তোমাদের কি কোনো রেসপন্স নাই? বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। যদি বুঝে থাকো তাহলে আমরা এখন দেখি যে কতটুকু রিইনফোর্সমেন্ট আসলে এখানে দিব আর কতটুকু ব্যান্ডের বাইরে দিব। তো আমরা জেনারেলি যেটা করি, মোমেন্ট ক্যালকুলেট করে তো একটা স্টিল বের করতে হবে। তো স্টিলের দুইটা আমরা নাম দিব, যে ব্যান্ড উইডথের মধ্যে কতটুকু রিইনফোর্সমেন্ট দিব সেটা ডিভাইডেড হচ্ছে টোটাল কতটুকু রিইনফোর্সমেন্ট আমার শর্ট ডিরেকশনে লাগবে। তো এসিআই গাইডলাইন আমাদেরকে বলে এই রেশিওটা হবে হচ্ছে গামা এস এর সমান। সো গামা এসটা কিভাবে বের করব? 2 ডিভাইডেড বেটা প্লাস 1। সো বেটা কি? বেটা হচ্ছে হলো আমাদের লং সাইড এবং শর্ট সাইড ফুটিং যেটা আছে সেটার রেশিও। সো এই অংশটাতেই বেশি পরিমাণ রিইনফোর্সমেন্ট আমরা দিব, আর বাকি যে রিইনফোর্সমেন্টটা আছে সেই রিইনফোর্সমেন্টটা আমরা আসলে এখানে দিব। তো এই জিনিসটা হচ্ছে হলো রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট আসপেক্ট যখন আমরা তোমার রেক্টেঙ্গুলার ফুটিং ডিজাইন করতে যাব। সো যখন রেক্টেঙ্গুলার ফুটিং তোমাকে ডেডিকেটেডলি বলা হবে যে রেক্টেঙ্গুলার ফুটিং ডিজাইন করো, তখন তোমাকে অবশ্যই এই ক্যালকুলেশনটুকু করতে হবে। আমরা চলো একটা আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি এটার উপরে, তাহলে আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা,
সো আমাদেরকে যেটা বলা হচ্ছে দেখো যে an exterior column 18 inch square with FC equal to 4 KSI reinforcement with 8 number 8 bar of FY 60 KSI supports a dead load of 225 kip and live load হচ্ছে হলো 175 kip and the soil has a unit weight of 125 PSF. The allowable soil pressure যেটা দেওয়া আছে হচ্ছে হলো 5 PSF. এখন এই জায়গা থেকে জিনিসটা একটু ভালো করে দেখো, এগুলো মোটামুটি সব আগে তোমরা জানো যে কোনটা কি কাজে লাগে। The property line is 4 feet away from the center of external column. As shown in the figure, design the footing considering the width limitation arises due to the property line with a base 5 feet below from grade. আমাদের 5 feet হচ্ছে হলো এই জায়গাটা যে সয়েলের যে লেভেল আছে এই লেভেল থেকে হচ্ছিল 5 ফিট দূরে নিচে হচ্ছিল আমাদের এই সয়েলের বেস ইটা ফুটিং এর বেসটা। আর যখন আমরা ডিজাইন করব ফুটিংটা তখন হচ্ছিল এফসি 4 কেএসআই, এফওয়াই হচ্ছিল 60 কেএসআই। আচ্ছা, তো এখন দেখি যে ফিজিক্যালি আসলে এটা কি মিন করছে। যখন আমাদের একটা কলাম লেআউট থাকে, এরকম কলাম লেআউট থাকবে, তো কলাম লেআউট যখন করব তখন দেখবো যে আমাদের অনেক সময় এরকম প্রপার্টি লাইন, দ্যাটস মিন তোমার ল্যান্ড এখানে শেষ, এরকম একটা কন্ডিশন চলে আসে যে তোমার ল্যান্ড শেষ। সো তুমি ফুটিং আসলে কত দূর দিতে পারবে এটা একটা তোমার কাছে প্রবলেম হিসাবে আসে। তো আমরা এরকম একটা ফুটিংকে কনসিডার করতেছি যেটার এক সাইডে হচ্ছিল প্রপার্টি লাইন আছে। তো এরকম একটা প্রপার্টি লাইন আছে এবং একটা এক্সটার্নাল কলাম আছে যেটা 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তো এটার জন্য আমাদেরকে একটা ফুটিং ডিজাইন করতে বলছে। তো ফুটিং ডিজাইন করতে হলে এই ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে কিছু জিনিস কনসিডার করতে হবে। কি ধরনের কনসিডারেশন দেখো, যে এই কলামের সেন্টার থেকে প্রপার্টি লাইন হচ্ছে হলো 4 ফিট দূরে। তো প্রপার্টি লাইন যদি 4 ফিট দূরে হয় তাহলে আমাকে ফার্স্টে যেটা বুঝতে পারবে যে আমি কত ফিট পর্যন্ত আসলে এই উইডথটাকে কনসিডার করতে পারবো। তো জেনারেলি যেটা করা হয়, আমাদের যখন ফুটিং ডিজাইন করি আমরা সবসময় চেষ্টা করি যে লোডের যে সেন্ট্রয়েড পয়েন্টটা, দ্যাটস মিন যেই পয়েন্টে টোটাল লোড কাজ করে সেটা এবং ফুটিং এর যে সেন্ট্রয়েড আছে, ফুটিং এর যে বেজ আছে তার যে সেন্ট্রয়েড আছে সেটা একই লাইন বরাবর থাকুক। সো এই জিনিসটা কি সবাই বুঝতে পারতেছে আমি কি বলতে চাচ্ছি? টোটাল যে লোডটা কাজ করতেছে এই লোডটা হচ্ছে হলো ফুটিং এর যে বেজ আছে এই বেজের সেন্ট্রয়েড বরাবর কাজ করুক। সো সেইটাকে যদি আমাকে মেইনটেইন করতে হয় অবশ্যই আমার এই যে কলামের সেন্টার আছে এই সেন্টার থেকে সিমেট্রিক হইতে হবে আমার ফুটিংটা। তার মানে এইদিকে যেহেতু 4 ফিট আছে আমি এইদিকে ম্যাক্সিমাম 4 ফিট দিতে পারবো, ম্যাক্সিমাম বলতে 4 ফিট দিতে পারবো যদি আমি সিমেট্রিক করতে চাই। তার মানে আমার এই দিকের যে উইডথ আছে এটা অলরেডি ফিক্সড যে 8 ফিট, এর চেয়ে আমি বেশি এইদিকে দিতে পারবো না বা কমও দিতে পারবো না। কম হয়তো বা দিতে পারবা তুমি যদি এখানে 3.5 ফিট দাও তাহলে হয়তো বা 7 ফিট দিতে পারবা, বাট ম্যাক্সিমাম আমি এদিকে 8 ফিট দিতে পারবো। তো আমাকে যেটা আসলে সিলেক্ট করতে হবে যে এই দিকের উইডথ আমি কত ইউজ করব, এটা আমাকে এখন বের করতে হবে। সো এটার একদিকের উইডথ হচ্ছে হলো ফিক্সড যে 8 ফিট। কিন্তু স্যার ওই পাশে যদি প্রপার্টি লাইন দেওয়া থাকে, হ্যাঁ যদি এই পাশে প্রপার্টি লাইন দেওয়া থাকে তাহলে কি করবো বলো, তোমাদের আইডিয়া কি আছে আগে একটু শুনি। তার সেম এইদিকে যত তার নিচের দিকে সেম বানাও সেন্টারের জন্য। তার মানে তোমার আইডিয়া হচ্ছে হলো এরকম, আমি একটু ড্র করার চেষ্টা করি। সো এইখান থেকে সেন্টার যত দূরে, এইখান থেকে সেন্টার যত দূরে তুমি এখান থেকে ডাবল করবা, এখান থেকে ডাবল করবা, তাই তো? তো সেই ক্ষেত্রে কি তুমি ফুটিং এরিয়াটা লিমিটেড হয়ে যাচ্ছে না? সে ধরো আমি 4 ফিট করেই ধরলাম, তার মানে 8 ফিট 8 ফিট ফিক্সড হয়ে যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, সো যখন 8 ফিট বাই 8 ফিট ফিক্সড হয়ে যাচ্ছে কিন্তু তোমার দেখা গেল যে যে লোড আসে তোমার সে ধরো 10 ফিট বাই 10 ফিট লাগে সে ফর এক্সাম্পল, তাহলে কি এটা এই তুমি যে আইডিয়াটা বলতেছো এটা কি আর তখন ব্যবহার করতে পারবো আমরা? না স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের আছে, সেটা আমরা এর পরের টপিকস হিসেবে চিন্তা করবো যে আমাদের
কম্বাইন্ড ফুটিং কিভাবে করে। তখন দেখা যাবে যে তুমি এইদিকে বাড়াইতে পারতেছো না, এইদিকেও বাড়াইতে পারতেছো না, তখন তুমি চেষ্টা করবা যে এই দুইটা ফুটিংকে কম্বাইন করে দেওয়ার জন্য, কম্বাইন করে একটা সিঙ্গেল ফুটিং এর মতো ডিজাইন করা, যেটাকে আমরা কম্বাইন্ড ফুটিং বললাম এর আগে। তো এর পরের যে টপিকসটা আছে সেখানে আমি কম্বাইন্ড ফুটিংটা কভার করব, ঠিক আছে। তো যেটা কোশ্চেন করছে অবশ্যই খুবই ভালো কোশ্চেন। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কম্বাইন্ড ফুটিং করতে হবে। আচ্ছা, তো আমরা আজকে আমাদের আলোচনা মোটামুটি রেক্টেঙ্গুলার ফুটিং সেটা পর্যন্ত লিমিটেড রাখবো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কনক্লুশন এটা পেলাম যে আমাদের এক দিকের যে ডিস্টেন্স সেটা আমরা 8 ফিট রাখতে পারবো। এখন এই দিকের ডিস্টেন্সটা কত সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব, আমাদের ফুটিং এর এরিয়া আসলে কতটুকু রিকোয়ার্ড সেটা বের করব, যে সার্ভিস লোড ডিভাইডেড হচ্ছে হলো নেট প্রেসার। সো নেট প্রেসার আমাদের জন্য হচ্ছে হলো 5 kSF ছিল, এটা কিউ এ অ্যালাউয়েবল মাইনাস হচ্ছে হলো আলফা এস ইন্টু কত ডিএফ। সো এটা হচ্ছে হলো ডিএফ, ফুটিং এর ডেপথ যত আছে। সো কিউ অ্যালাউয়েবল মাইনাস হচ্ছে হলো আলফা এস ইন্টু ডিএফ, তাহলে 5000 পিএস কি বলে এটাকে পিএসএফ, আর এদিকে ছিল 5 ইন্টু 125, যেটা আমাদের সয়েল দেওয়া আছে 125 এর মতো। তো আমরা এখানে দেখতেছি যে আমাদের প্রোগ্রাম মোটামুটি 91 ফিট স্কোয়ারের মতো এরিয়া লাগবে। তো যেহেতু আমাদের একদিকের ফুটিং সাইড অলরেডি ডিসাইডেড 8 ফিট, আমরা বাকি ডিরেকশনে কতটুকু লাগবে সেটা চিন্তা করব। তো এটা হচ্ছিল টোটাল এরিয়া ডিভাইডেড হচ্ছিল এক সাইডের উইডথ, তাহলে আমাদের লাগতেছে 11.4 ফিট। সো আমরা যেটা বলছিলাম যে আমরা ট্রাই করবো হচ্ছিল নিয়ারেস্ট 3 ইঞ্চিতে কনভার্ট করার জন্য, দ্যাটস মিন 11.5 ফিটে নিয়ে যাব, তার মানে 11 ফিট 6 ইঞ্চি। সো এটাকে কনভার্ট করলাম। তারপরে যেই ক্যালকুলেশন বা ডিজাইন, এটা মোটামুটি আগের মতোই, জাস্ট রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা একটু ভিন্ন। তো এখন আমি আজকে যেটা প্রেফার করতেছি, তোমরা এই ক্যালকুলেশন দেখবা, বাট দেখে তোমরা আমাকে একটু বলার চেষ্টা করো যে কোনটা কোথায় থেকে আসছে। এই কিউ ইউ যেটা, এটা বেসিক্যালি কি ছিল মনে আছে? অ্যালাউয়েবল বেয়ারিং না, এটা ছিল হচ্ছে হলো আলটিমেট লোড কত আসে ডিভাইডেড হচ্ছে হলো এরিয়া অফ ফুটিং তুমি যত প্রোভাইড করলা, তার মানে 1.2 ইন্টু হচ্ছিল ডেড লোড। ডেড লোড হচ্ছিল আমাদের 225 কিপ, আর এটা হচ্ছে হলো ডেড লোডটা। সো 1.6 ইন্টু হচ্ছিল লাইভ লোড, লাইভ লোড হচ্ছিল 175, সো এটা হচ্ছিল লাইভ লোড। সো পি লাইভ লোড। তো টোটাল লোড ডিভাইডেড হচ্ছিল এরিয়া অফ ফুটিং। তো এরিয়া অফ ফুটিং আমরা দিলাম হচ্ছিল 8 ফিট, আর হচ্ছিল 11.5 ফিট। তো এরিয়া হচ্ছিল 8 ইন্টু 11.5, তাহলে আসতেছে আমাদের 6 kSF যে ডিজাইন প্রেসার। এই ডিজাইন প্রেসারের জন্য আমার এখন এই যে নিচের বেস যেটা আছে সেটাকে ডিজাইন করতে হবে, সেটা শেয়ারের জন্য এবং হচ্ছে হলো ফ্লেক্সারের জন্য। তো শেয়ারের জন্য আমরা যখন ডিজাইন করি আমাদের একটা অ্যাসাম্পশন থাকে যে ডি আমরা কত ধরবো, এখানে তার ইফেক্টিভ ডেপথ ডি কত ধরবো। তো ডি এর ক্ষেত্রে আমরা একটা থাম্বস রুল ইউজ করি, যেটা হচ্ছিল 2 ইন্টু রুট ওভার এরিয়া, সেটা হচ্ছিল ফিটে নিতে হয়। সো 2 ইন্টু 8 ইন্টু 11.5, এটা ছিল এরিয়া অফ ফুটিং। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখো যে ফিটে এগুলো যদি থাকে, আমরা জেনারেলি ধরি হচ্ছে এটার যে রেজাল্ট সেটাকে ইঞ্চিতে ধরি। সো 19.2 ইঞ্চি আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরলাম যে 20 ইঞ্চির মতো। তো এই 20 ইঞ্চি হচ্ছে না, আমরা ডি ধরবো, ডি ধরে আমাদের শেয়ারটা চেক দিব। আচ্ছা, এখন শেয়ার চেকের ক্ষেত্রে দেখো যে আমাদের টোটাল ফুটিং এর যে এখন অ্যাকচুয়াল এরিয়াটা সেটা কেমন আছে, 8 ফিট আর হচ্ছে হলো 11.5 ফিট। এটা হচ্ছে টোটাল ফুটিং এরিয়া।
আমাদের নেক্সট কাজ যেটা হয় সেটা হচ্ছে পাঞ্চিং এর জন্য ক্রিটিক্যাল সেকশন এটা কোথায় হবে এবং তার ডাইমেনশন কেমন হবে সেটা বের করে ফেলা। তো আমাদের ক্রিটিক্যাল সেকশন জেনারেলি হয় কলামের ফেস থেকে d/2 ডিস্টেন্সে, তার মানে 10 ইঞ্চি দূরে হবে আমাদের। ডি ইকুয়াল টু আমরা অ্যাসিউম করে আসছিলাম 20 ইঞ্চি। তো আমাদের d/2 ডিস্টেন্স হচ্ছিল এদিকে 10 ইঞ্চ, আবার একইভাবে আমরা যদি এইদিকে চিন্তা করি এদিকে হচ্ছিল 10 ইঞ্চ। সো এখন আমাদের এই সাইডগুলো কত হবে সেটা বের করতে হবে। তো এটা হচ্ছিল 18 ইঞ্চি প্লাস হচ্ছিল দুই দিকে 10 ইঞ্চি করে, টোটাল 38 ইঞ্চি। একইভাবে এদিকেও 38 ইঞ্চি হবে, যেহেতু স্কোয়ার কলাম আমাদের এটা পাঞ্চিং এরিয়াটাও স্কোয়ার হবে। তো এরপরে আমাদের কাজটা মোটামুটি ইজি, যে পাঞ্চিং শেয়ার চেক দিব। পাঞ্চিং শেয়ার চেকের ক্ষেত্রে আমাদের ডিমান্ড এবং ক্যাপাসিটি বের করতে হয়। সো ফার্স্টে ডিমান্ড এবং ক্যাপাসিটি। সো ডিমান্ডের ক্ষেত্রে আমাদের যেটা করব, যে এই যে ফুটিংটা আছে, ফুটিং এর নিচে এটা হচ্ছিল আমার পাঞ্চিং এর জন্য যে ক্রিটিক্যাল জোনটা বা ক্রিটিক্যাল সেকশনটা সেটা। তো এই ক্রিটিক্যাল সেকশনে আমার হচ্ছিল পাঞ্চিং শেয়ার কাজ করবে, আর নিচ থেকে ফোর্স কাজ করতেছে হচ্ছিল সব জায়গায় কিউ ইউ পরিমাণ। তাহলে এই যে এরিয়াটুকু আছে পাঞ্চিং এরিয়ার বাইরের, এই এরিয়াতে যে পরিমাণ প্রেসার আসতেছে মাল্টিপ্লাই যদি করি আমি এরিয়া, তাহলে আমি পাবো হচ্ছিল আমার টোটাল ডিমান্ড কতটুকু। তো এটাই যদি এখানে দেখতে চাও, হ্যাচ করা যে এরিয়াটা আছে এটাই হচ্ছিল আমার লোডিং এরিয়া, হ্যাচ করা যে পোর্শনটা আছে। তাহলে আমার কিউ ইউ হচ্ছে হলো 6 KSF, আমরা লাস্ট স্লাইডে যেটা বের করে আসছিলাম। তো আমাদের টোটাল VU2 যদি আমি বলি এটাকে ডিমান্ড, কিউ ইউ ইন্টু হচ্ছে হলো এরিয়া অফ ফুটিং মাইনাস এরিয়া অফ পাঞ্চিং এরিয়া, ঠিক আছে। তো 6 KSF ইন্টু হচ্ছে হলো এই যে শেডেড এরিয়াটা আছে, শেডেড এরিয়াটা, তো শেডেড এরিয়াটা কত হবে 8 ফিট ইন্টু হচ্ছে হলো 11.5 ফিট টোটাল এরিয়া মাইনাস হচ্ছে হলো পাঞ্চিং এরিয়া। সো পাঞ্চিং এর এদিকের ডাইমেনশন হচ্ছিল 38 ইঞ্চি করে। সো 38 ডিভাইডেড হচ্ছিল 12 কনভার্ট করার জন্য ফিটে স্কোয়ার। তো এখানে আসতেছে আমাদের 491 কিপের মতো। আচ্ছা, তারপরে আমরা হচ্ছিল ক্যাপাসিটি বের করব। তো ক্যাপাসিটি কিভাবে বের করব? ক্যাপাসিটি হচ্ছিল এই যে ক্রিটিক্যাল সেকশনটা, এই ক্রিটিক্যাল সেকশন চারিদিকে পেরিমিটার যেটা আছে চারিদিকে, সেইখানে সে কতটুকু ক্যাপাসিটি দিতে পারবে আমাকে পাঞ্চিং শেয়ারে, সেই শেয়ার ক্যাপাসিটিটা। তো ক্যাপাসিটি হবে এই যে পুরো পেরিমিটার যেটা আছে, সো পেরিমিটারটাকে আমরা বি নট বলতেছি, পেরিমিটারটা। সো এই পেরিমিটার হবে হচ্ছিল 4 ইন্টু 38 ইঞ্চ। তো সেটা হচ্ছিল 4 ইন্টু রুট ওভার FC বি নট ইন্টু ডি। তো বি নটটা হচ্ছিল আমাদের পেরিমিটার। তো 4.75 রুট ওভার হচ্ছিল 4000 PSI ইন্টু 4 ইন্টু 30 নট, এটা 38, এটা হচ্ছিল বি নট, আর ডি আমরা অ্যাসিউম করে আসছিলাম 20 ইঞ্চির মতো। সো 20 ইঞ্চি ডিভাইডেড হচ্ছে হলো 1000 কনভার্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের আসতেছে 576 কিপের মতো। তো এই ক্ষেত্রেও দেখো যে মোটামুটি আমাদের ডিমান্ড এবং ক্যাপাসিটি কাছাকাছি আছে, এবং ডিমান্ডটা জেনারেলি আমরা যেটা বলি যে ডিমান্ডটা লেস দ্যান হচ্ছে ক্যাপাসিটি। সো আমাদের জন্য মোটামুটি পাঞ্চিং শেয়ার যেটা আছে এই ডি ইকুয়াল টু যদি আমরা 20 ইঞ্চি ধরি, পাঞ্চিং শেয়ারের জন্য ডেপথটা ওকে হয়। আচ্ছা, এই জায়গাটাতে পার্টিকুলারলি কারণ কি বুঝতে কোনো সমস্যা আছে? কারণ ফুটিংটা আমি আরো কয়েকদিন কন্টিনিউ করব। সো এরপরের যে অঙ্কগুলো আসবে কম্বাইন ফুটিং, সেখানে একটু ক্রিটিক্যাল হবে। সো আমি এই জিনিসগুলো তখন আর মানে বুঝাতে গেলে তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। পাঞ্চিং এরিয়া কিন্তু এ পর্যন্ত প্রায় 3টা অঙ্ক করা হলো, সবাই কি মোটামুটি ক্লিয়ার? একটু ইন্টারাকশন দরকার তোমাদের।
জি স্যার, মোটামুটি স্যার। মোটামুটি, ফুললি ক্লিয়ার না? স্যার আবার দেখলেও হবে আর কি। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস আমি একটু তোমাদেরকে ইন্টারাপ্ট করি আর কি। তোমাদের কি আমার সাথে কমিউনিকেশনের কোনো প্রবলেম হচ্ছে, যে আমি বুঝাচ্ছি তোমরা বুঝতেছো না এরকম টাইপ? না স্যার, সমস্যা নেই। শিওর? জি স্যার। কারণ আমি ক্লাসে তোমাদের সাথে এই পর্যন্ত ক্লাস পাই নাই ফেস টু ফেস। আমি ক্লাসে সবসময় চেষ্টা করি ইন্টারাকশনে যাওয়ার জন্য স্টুডেন্টদের সাথে, ঠিক আছে? তো যাই হোক, একটু আমার যে কোনো প্রবলেম হলে আমাকে বলবো যে স্যার আমরা এটা বুঝতেছি না বা আমাদের এটা প্রবলেম হচ্ছে। কখনো রিজার্ভ থেকে লাভ নাই, যে স্যার পড়া যাচ্ছে আমি বুঝতেছি না, সেটা আমি কোনো তাড়াহুড়ার মধ্যে নাই, ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবা যে কোনো জিনিস যদি না বুঝো, ইভেন যদি এক্সট্রা টাইমেও, তোমাদেরকে আমি গত ক্লাসে মনে হয় বলছি যে রবি এবং সোমবারে আমার ফ্রি টাইম আছে, তোমরা যদি কোনো কিছু ডিসকাস করতে চাও গ্রুপে, যে কোনো সময় ইনফর্ম করতে পারো। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমাদের পাঞ্চিং শেয়ার চেকটা হয়ে গেল। আচ্ছা, তো এখন আমাদের যেটা আসবে, বিম শেয়ার চেক করবা। এখন আমাকে কি বলতে পারবা যে বিম শেয়ার কয় ডিরেকশনে চেক দিতে হবে? এটা কি রেক্ট্যাঙ্গুলার, তাই না? এটা রেক্ট্যাঙ্গুলার শেপ। তাহলে আমাদের এই ক্ষেত্রেও কিন্তু বিম শেয়ার, গতকালকে যেটা বললাম, যে যেহেতু রেক্ট্যাঙ্গুলার শেপ, ক্যাপাসিটি এবং ডিমান্ড বিম শেয়ারের দুই ডিরেকশনে দুই রকম আসবে। এদিকে ক্রিটিক্যাল সেকশন একটা আসবে, এদিকে একটা ক্রিটিক্যাল সেকশন আসবে। সো আমাদের দুইবার চেক দিতে হবে, লং ডিরেকশন এবং হলো শর্ট ডিরেকশনে। তো ফার্স্টে আমরা যেটা দেখি যে আমাদের লং ডিরেকশনে শেয়ার ক্যাপাসিটি কত এবং শেয়ারের ডিমান্ড কত। তো প্রথমে আমাদেরকে যেটা করব, যে আমরা ক্রিটিক্যাল সেকশন বের করার চেষ্টা করি। তো এটা হলো কলামের ফেস থেকে ডি ডিস্টেন্সে। সো আমাদের হলো 11.5 ফিট হলো টোটাল উইথ, তার মানে এটা হলো 138 ইঞ্চি, 138 ইঞ্চ। তার মানে সেন্টার থেকে আসতেছে হলো 69 ইঞ্চির মতো। তো আমরা যদি এই উইডথটা এখন বের করতে চাই যে ক্রিটিক্যাল সেকশনের উইডথ কত, তাহলে হলো সেন্টার থেকে ডিস্টেন্স হলো 69 মাইনাস হলো কলামের হাফ, দ্যাটস মিন 9 ইঞ্চ, মাইনাস হলো এখানের যে ডি 20 ইঞ্চি। সো এটা যদি করি আমরা পাচ্ছি হলো 40 ইঞ্চের মতো আমাদের এই জায়গার উইডথটা। তো এই উইডথটা আমাদের কাজে লাগবে। সো টোটাল যদি ডিমান্ড বের করতে চাই, আমার এই টোটাল যে এরিয়াটা আছে, এরিয়া মাল্টিপ্লাইড হলো আমার কিউ ইউ, নিচ থেকে যেটা আসতেছে প্রেশার। তো কিউ ইউ ইন্টু হলো টোটাল এরিয়া, সেটাই হলো আমার জন্য ডিমান্ড। তো 6 কেএসএফ হলো আমাদের কিউ ইউ ইন্টু 8 ফিট, এদিকের লেন্থ হলো সেকশনটার 8, আর তার উইডথ হলো 40 ইঞ্চি। তাহলে এটা হলো আমার টোটাল ডিমান্ড। সো ডিমান্ড হলো 160। একইভাবে আমি যখন ক্যাপাসিটি বের করতে যাব, আমার ওয়ান ওয়ে শেয়ারের জন্য ফর্মুলাটা হচ্ছিল 2 5 √/fc ইন্টু বিডি। তো 2 ইন্টু 0.75 ইন্টু হচ্ছিল √/4000। বি হলো আমাদের জন্য 8 ফিট, সো এটা হলো বি। আর ডি আমরা অ্যাসিউম করছিলাম হলো 20 ইঞ্চি, সেখান থেকে আসলো হলো যে ডি। তো এখান থেকে আসতেছে 100, মোটামুটি 82 কিপের মতো। সো এটা মোটামুটি ক্লোজ, 160 এবং 82। সো এই ক্ষেত্রেও আমাদের যদি ডিমান্ড চিন্তা করি এবং ক্যাপাসিটি চিন্তা করি, ডিমান্ড হলো লেস দেন ক্যাপাসিটি। তার মানে আমাদের যে শেয়ারের এডিকুয়েট ডেপথের দরকার আছে, সেটা এখানে ফুলফিল করতেছে। আচ্ছা, এখন বাকি যে কাজটুকু আছে, যে তোমার শর্ট ডিরেকশনে, সো শর্ট ডিরেকশনের ক্যালকুলেশনটা আমরা একসাথে করি, আমি ওটা স্লাইডে পরে যাব। ফার্স্টে হলো এখানে ক্রিটিক্যাল সেকশন ধরলাম। ক্যালকুলেশনটা সবাই আমার সাথে একটু করো তো, দেখি তোমরা বুঝো কিনা। সো ক্রিটিক্যাল সেকশন হলো এইখানে হবে। তো এই ডিস্টেন্সটা কি সবাই বের করতে পারবা? ক্যালকুলেট করো তো ডিস্টেন্সটা কত হবে।
স্যার 8 মাইনাস 8 মাইনাস করবা 8 ইন্টু 12 হচ্ছিল 96 হচ্ছিল টোটাল লেন্থটা। জি স্যার 96 হচ্ছে হলো আমার টোটাল যে লেন্থটা আছে সেটা। তার মানে আমার ফার্স্টে সেন্টার থেকে চিন্তা করতে হবে। সেন্টার হচ্ছিল 96 ডিভাইডেড হচ্ছিল 2, সো 48। তারপরে সো কলামের 48 থেকে কত হবে? মাইনাস 9 ইঞ্চ। দেন ফেস থেকে কত হবে? ডি ইকুয়াল টু 20। বোঝা যাচ্ছে? জি স্যার তার মানে হচ্ছিল 48 মাইনাস হচ্ছিল 9 মাইনাস হচ্ছিল 20, তার মানে 19 ইঞ্চির মতো হবে। সো সবাই কি এটা বুঝতে পারতেছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট চলে যাই। তাহলে আমাদের যে ক্রিটিক্যাল সেকশন আছে, ক্রিটিক্যাল সেকশন এখানে বের করা হলো 19 ইঞ্চি। ঠিক আছে, তো একইভাবে এটা ফার্স্ট হচ্ছিল কিউ ইউ ইন্টু হচ্ছিল এই ক্রস সেকশন সরি টোটাল যে হ্যাচ এরিয়া আছে সেটা। তো 11.5 হচ্ছিল তার লেন্থ ইন্টু 19/12, 109 কিউব। আর যখন ক্যাপাসিটি বের করব তখন 2 ইন্টু 0.75 ইন্টু রুট এফ সি ইন্টু হচ্ছিল বি। বি হচ্ছিল আবার 11.5 ফিট, সো এটা হলো বি। আর ডি হচ্ছে হলো 20। সো আমাদের ক্যাপাসিটি আসে 261 মতো। তো এখানেও মোটামুটি ডিমান্ড এটা হচ্ছিল ক্যাপাসিটি থেকে লেস। তার মানে আমাদের যে শেয়ারের জন্য ডি দরকার ছিল সেটা মোটামুটি এডিকুয়েট আছে। আচ্ছা, সো নেক্সট দিন আমরা হচ্ছে হলো ফ্লেক্সারাল ডিজাইনে যাব। তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে সবাই হচ্ছে বাসা থেকে একটু দেখে আসবা। ক্যালকুলেশন আগের মতোই, আমরা আগে যে সিঙ্গেল ফুটিং করছি সেটার মতোই, কিন্তু কিছু জিনিস ভিন্নতা আছে সেটা আমি তোমাদের ব্যাখ্যা করব, কিন্তু তোমরা একটু দেখে আসবা। আচ্ছা, আমি আপাতত এটা অফ করতেছি। যার প্রবলেম আছে বলতেছো সে একটু বলো এখন। শর্ট কলাম স্যার